আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রায় ২.৫ বছর আগে আমি নরওয়ের লোককথা নিয়ে তৈরি ট্রল নামের দানবদের একটা সিনেমা এক্সপ্লেন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাবার পরে ওই ভিডিও সহ প্রায় ১৬৪টা ভিডিও হ্যাকার ডিলিট করে দেয়। তাই প্রথম পার্টটা আমার চ্যানেলে নেই, তবে আজকে ওই ট্রল সিনেমারই সেকেন্ড পার্টের গল্প নিয়ে আমি হাজির হয়েছি। যদি এটা ভালো লাগে তাহলে না হয় প্রথম পার্টটা আবারও নতুন করে আপলোড দেব। তো গল্পের শুরুতে আমরা একটা গল্প শুনতে পাই যার অর্থ হলো ট্রলরা মাটি আর পাথর দিয়ে তৈরি। তাদের হাড়গুলো বরফের মতো শীতল আর তাদের একটা তুষারে ঢাকা হৃদয়ও আছে। এরপর আমাদের ট্রলেদের ইতিহাস জানানো হয় যে কিভাবে অনেক আগের দিনে ট্রল আর মানুষেরা একই সাথে শান্তিতে বসবাস করত। কিন্তু তারপর নরওয়েতে খ্রিস্টানেরা এসে মানুষদেরকে ধর্মান্তরিত করা শুরু করে দেয়, আর এই কাজের দায়িত্ব একজন রাজাকে দেয়া হয় যার নাম ওলাফ অফ দ্য হলি। এরপর খ্রিস্টানেরা মিলে ট্রলদের শিকার করা শুরু করে দেয়, যেখানে তারা ট্রলদের জোরপূর্বক সূর্যের আলোতে নিয়ে আসতো। আসলে সূর্যের আলোতে ট্রলরা বাঁচতে পারে না, তারা পাথরে পরিণত হয়ে যায়। খ্রিস্টানেরা ট্রল শিকারের আগে চার্চে জোরে জোরে ঘণ্টা বাজাতো, আর এই খুনের খেলা চলার ফলে ট্রলেরা চার্চের বেল বা ঘণ্টার শব্দকে প্রচণ্ড ভয় পেতে শুরু করে। খ্রিস্টানেরা খুবই কম সময়ের মধ্যে ট্রলেদেরকে মেরে পুরো নরওয়েতে সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছিল। তাই ট্রলরা খ্রিস্টানদেরকে ভয় পেতে শুরু করে, আর এভাবে ট্রলদের যুগ ধীরে ধীরে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছড়া আর এই গল্পটা একটা বাচ্চার বাবা তার বাচ্চাকে পড়ে শোনাচ্ছিল, আর এই বাচ্চা মেয়েটাই হলো নোরা টিডম্যান। আর হ্যাঁ, এই নোরাই কিন্তু আগের ট্রল মুভিতে মেইন লিড ক্যারেক্টার ছিল, আর এই মুভিতেও আমরা লিড ক্যারেক্টার হিসেবে তাকেই দেখতে যাচ্ছি। এর মানে হলো আমরা নোরার অতীতের ছোটবেলা দেখছি। আর এখন আমরা এটাও বুঝতে পারি যে এই ঘটনার পর নোরার মা বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। তো এখন আমাদের ৩০ বছর পরের সিন দেখানো হয়, অর্থাৎ বর্তমানে। তো আগের মুভির ঘটনার পরে নোরা এখন ইয়েটনহামের স্টেইনবু নামের একটা শহরে একা একাই থাকে। এখানে নোরার চেম্বারে আন্দ্রেয়াস ইসাকসেন তার সঙ্গে দেখা করতে চলে আসে। আন্দ্রেয়াস জানায় যে সে আবারও সরকারের সাথে কাজ করা শুরু করে দিয়েছে, যেখানে এখন নতুন প্রাইম মিনিস্টার এসেছে, নতুন সব মন্ত্রী আর নতুন সব মানুষ যারা কিনা আগের চেয়ে অনেক ভালো। আর এখন আন্দ্রের একটা বিশেষ কাজের জন্য নোরার সাহায্য লাগবে। নোরা বলে যে গভর্নমেন্টের লোকেরা সব একই রকম হয়, ওরা কখনোই ভালো হয় না, তাই সে এই কাজের জন্য আন্দ্রের সাথে যাবে না বলে মানা করে দেয়। কিন্তু তারপর আন্দ্রে ইনডাইরেক্টলি রিভিল করে যে তাদের দখলে একটা ট্রল রয়েছে, আর ট্রল শব্দটা শুনেই নোরা রাজি হয়ে যায়। আর এখন এই সিনে আমরা কিছু সূক্ষ্ম জিনিস দেখতে পাই, যেটা আপনাদের এক এক করে বলি। সবার আগে নোরার কাছে একটা পাথর ছিল, যেটা আসলে আগের মুভির সেই ট্রলটার অংশবিশেষ। আসলে যখন ওই ট্রলটা পাথরে পরিণত হয়ে যায়, তখন নোরা ওই ট্রলের বডির একটা ছোট টুকরো পাথর নিজের কাছেই রেখে দেয়। তারপর নোরার কাছে অনেকগুলো বইও ছিল, যেমন টকিং টু ট্রি, অ্যানিম্যাল টক, অন দ্য টেল অফ সেন্ট ওলাফ টু, এমনকি আন্দ্রের লেখা জিন নামের একটা বইও ছিল। আন্দ্রে এখানে তার বইটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু নোরা বলে যে দেখো, তোমার বই পড়ার আমার সময়ই হয়নি। তারপর আমরা সেখানে কিছু ছবিও দেখতে পাই, যেখানে আগের মুভির দোষ, অর্থাৎ সেই ট্রলটাকে জাগানোর জন্য কোনো না কোনোভাবে নোরার উপরে দোষ চাপানো হয়েছিল। আমরা এটাও বুঝতে পারি যে নোরার মা অনেক আগেই কোনো একটা ক্রনিক ডিজিজে মারা গেছে। তো যাই হোক, এখন নোরা আন্দ্রের সাথে হেলিকপ্টারে করে একটা গভর্নমেন্ট ফ্যাসিলিটি ভিমক পাওয়ার স্টেশনে পৌঁছে যায়। এখানে সে প্রফেসর মোলার আর প্রফেসর ভ্যানগালের সঙ্গে দেখা করে। তারা জানায় যে কিছু মানুষ ট্রলদের ব্যাপারে অনেক আগে থেকেই জানতো। আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ভিমক ফ্যাসিলিটিতে অনেক কিছু হয়েছিল, যেখান থেকে হিরোজ অফ টেলিমার্কের নাম সামনে চলে আসে। তো এখানে যারা হিরোজ অফ টেলিমার্ক সম্পর্কে জানে না, তাদের আমি বলতে চাই যে এরা হলো সেই নরওয়েজিয়ান কমান্ডো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকারের অ্যাটমিক বম প্রোগ্রাম আটকানোর জন্য ভিমক ফ্যাসিলিটিতে হেভি ওয়াটার প্ল্যান্টে তারা এক ভয়ঙ্কর অপারেশন চালায়। প্রচণ্ড বরফ, জঙ্গলি পাহাড় আর জিরোর নিচে টেম্পারেচারে এই ভয়ঙ্কর মিশন চলে, আর ফাইটারেরা সেই প্ল্যান্টে ঢুকে যায়। তারা এক্সপ্লোসিভ লাগিয়ে সেই হেভি ওয়াটার প্রোডাকশন পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে। তাদের এই মিশন নৎসি বাহিনীর নিউক্লিয়ার বোমা বানানোর প্ল্যান চিরতরে ধ্বংস করে ফেলে। তো প্রফেসর মোলার বলে যে ওই অপারেশনটা আসলে হেভি ওয়াটার প্ল্যান্ট ধ্বংস করার ছিলই না,
বরং ট্রলদের সাথে ওই অপারেশন ওতপ্রোতভাবে জড়িত ছিল। আর এই পয়েন্টে আমরা দেখতে পাই যে ভিমক ফ্যাসিলিটিতে একটা বিশাল বড় ট্রল বন্দি ছিল, যেটা কিনা জীবিত ছিল কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সেটা গভীর ঘুমে রয়েছে, তবে সেই ট্রলের ভেতর থেকে এক ধরনের স্পেশাল পালস ফিল করা যাচ্ছে, যেটা দেখে সবাই মনে করেছিল যে এই ট্রলটার ভেতরে একটা হার্ট রয়েছে। এই বিশাল ট্রলটার নাম তারা রেখেছিল ইয়োটুন। আর হ্যাঁ, ইয়োটুনের উপরে কিন্তু তারা অনেক ধরনের এক্সপেরিমেন্টও করছিল। সিকিউরিটির জন্য ওরা ট্রলের আশেপাশে ইউভি লাইট তাক করে রেখেছে, যাতে করে যদি কখনো এই ট্রল অ্যাক্টিভ হয়ে যায় বা তার ঘুম ভেঙে যায়, তবে তারা সাথে সাথে এই লাইটস অন করে ট্রলটাকে আবারও পাথরে পরিণত করে দিতে পারবে। এখানে তারা প্রফেসর রাদানির সঙ্গেও দেখা করে, যে কিনা এই পুরো প্রজেক্টটা লিড করছিল। আর সে এখানে নোরাকে দেখে অনেক খুশি হয়ে যায়। যদিও আমরা একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি যে গত কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরেও রাদানি বা তার টিম কোনো ধরনের সূত্র খুঁজেই পায়নি। আর জলদি যদি তারা কোনো বিশেষ ডিসকভারি না করে, তাহলে তাদের এই পুরো প্রজেক্টের ফান্ডিং বন্ধ করে দেয়া হবে। আর এই প্রজেক্টটা শাটডাউন করে দেয়া হলে তাদের এই ট্রলকে নিয়ে যে গবেষণা সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই এই প্রজেক্ট বাঁচানোর জন্য মরিয়া হয়ে তারা আন্দ্রেকে পাঠিয়েছিল নোরাকে এখানে নিয়ে আসার জন্য, কারণ এই ট্রলদের ব্যাপারে নোরা সবচেয়ে বেশি জানে। তো যাই হোক, এরপর নোরা এখানে সিগির সঙ্গে দেখা করে, যে কিনা এখানেই সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। সিগি এখন গর্ভবতী ছিল আর তার বাচ্চার বাবা হলো আন্দ্রে। এই জায়গাতে ট্রলদের নিয়ে প্রচুর ইনফরমেশনও লেখা ছিল। এখানে তো একটা ছিঁড়ে যাওয়া অরিজিনাল চিঠিও ছিল, যেটাতে কিং ওলাফ সাইন করেছিল, আর ওটার নাম ছিল ওলাফ দ্য হলি ট্রলস ল। আর এই অর্ধেক ছিঁড়ে যাওয়া চিঠিটা পড়ে শুধুমাত্র এতটুকুই আন্দাজ করা যায় যে কিং ওলাফ এই জমি থেকে ট্রলদের চিরতরে তাড়ানোর কথা লিখে রেখেছিল। এই পয়েন্টে নোরা ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ইয়োটুন ট্রলের একদম কাছে চলে যায়। সে লিফট দিয়ে উপরে গিয়ে ট্রলের মুখের কাছে পৌঁছায় আর একটা মিউজিক মনে মনে গুনগুন করতে থাকে। সেই মিউজিকের সামান্য একটু শব্দ শুনেই ট্রলটা জেগে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই সিন থেকে এটা ক্লিয়ার ছিল যে নোরা কোনো না কোনোভাবে ট্রলদের সাথে কমিউনিকেট করতে পারে। তো যাই হোক, ওদিকে ট্রলটাকে জেগে উঠতে দেখে কন্ট্রোল রুমের সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর প্রফেসরেরা সাথে সাথে অর্ডার দেয় ইউভি লাইট জ্বালিয়ে ট্রলটাকে পাথর বানিয়ে দাও। কিন্তু গার্ড যখনই ইউভি লাইটটা অন করার জন্য বাটন চাপবে, তখনই রাদানি কন্ট্রোল প্যানেলের উপরে কফি ঢেলে দেয়, যার ফলে কন্ট্রোল শর্ট সার্কিট হয়ে যায়। তাই ইউভি লাইটের বাটনটা আর কাজ করে না। আর ততক্ষণে ট্রল তার বাঁধন খুলে ফেলে আর সামনের দিকে এগোতে থাকে। নোরা দ্রুত লিফটে করে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই ট্রল লিফটটাকে ভেঙে ছিঁড়ে ফেলে। যদিও নোরা কোনোভাবে এখান থেকে বেঁচে যায়, কিন্তু তারপর সেই ট্রলটা এগিয়ে গিয়ে সরাসরি প্রফেসর ভ্যান গেলকে একেবারে পিষে ফেলে। তারপর ওখান থেকে মুক্ত হয়ে ট্রলটা বেরিয়ে যায়। আর এই হট্টগোলের মধ্যে প্রফেসর মোলার সেই ট্রলের পাথরের একটা স্যাম্পল চুরি করে নেয়, যেটা এখানে এক্সপেরিমেন্টের জন্য রাখা হয়েছিল। এই জিনিসটা মনে রাখবেন, কারণ ফিউচারে এই ছোট্ট জিনিসটা অনেক বড় কিছু ঘটাতে চলেছে। তো যাই হোক, এরপর আন্দ্রে, নোরা, রাদানি আর সিগি এয়ারফোর্স বেসের দিকে দৌড়ে চলে যায়, যেখানে তাদের দেখা হয় ক্রিসের সাথে, যে কিনা এখন ক্যাপ্টেন থেকে মেজর হয়ে গেছে। এরা সবাই প্রথম পর্বে একসাথে একটা মিশন করেছিল। তো এরপর এরা সবাই মিলে একটা মিটিংয়ে চলে যায়, যেখানে দেশের প্রাইম মিনিস্টারও চলে এসেছিল। তিনি সরাসরি একটাই কথা বলে যে আগের বারের মতো আমি কোনো ভুল করতে চাই না, বরং সোজাসুজি এই নতুন ট্রলটাকে আমি মেরে ফেলতে চাই। আগের বার আসলে তারা নোরার কথা মেনে ক্রিস্টিয়ান বেলস বা সেই চার্চের ঘণ্টা তারা ব্যবহার করেছিল, যার ফলে অনেক মানুষ আহত বা নিহত হয়েছিল। সেই দুর্ঘটনায় প্রাইম মিনিস্টারের ভাইও মারা গিয়েছিল। যদিও নোরা সেই ট্রলকে না মেরে বরং তাদেরকে শান্ত করে এখান থেকে দূরে পাঠানোর ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার কথা কেউই শোনে না। তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে ট্রলটাকে তো মেরে ফেলবে, কিন্তু কিভাবে? তো এখানে আর্মির কাছে দুটো স্পেশাল হেলিকপ্টার ছিল, যার দুই পাশে ইউভি লাইটস লাগানো ছিল। আর এই লাইটসগুলো ট্রলের উপরে ফেললে এটা ওই ট্রলটাকে পাথরে পরিণত করে ফেলতে পারবে। তো এই মিশনটা ক্রিস লিড করতে যাচ্ছে, আর তার সাথে রয়েছে তার সবচেয়ে কাছের বন্ধু আমির, যে কিনা অন্য আরেকটা হেলিকপ্টার ওড়াবে। তো এখানে নোরা ক্রিসকে অনেক অনুরোধ করে কোনো রকমে ক্রিসের হেলিকপ্টারে তার সাথে যাওয়ার প্ল্যান করে। তারপর আন্দ্রে এবং রাদানিও ক্রিসের হেলিকপ্টারে উঠে চলে যায়, কিন্তু সিগি তাদের সাথে যেতে পারে না, কারণ সে গর্ভবতী ছিল।
তবে আন্দ্রে যখন সেগির কাছ থেকে বিদায় নিচ্ছিল তখন সে শুধু তাকে এটুকুই বলে যে আমাকে কথা দাও তুমি সহি সালামতে আমার কাছে ফিরে আসবে। আন্দ্রে এখানে তাকে কথা তো দেয়, কিন্তু দেখা যাক তারপর এর সাথে কি হয়। তো যাই হোক, এখানে আমরা ক্রিসকে একটু রাধানির দিকে অ্যাট্রাক্ট হতে দেখি। সে রাধানিকে বিভিন্নভাবে লাইন মারারও চেষ্টা করে। তো অন্যদিকে ইয়োটুন ট্রলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর সে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে শত শত মানুষ স্কিইং করছিল। সেখানে একটা নাইট ক্লাবও ছিল যেখানে মানুষ আনন্দে পার্টি করছিল। এমতো অবস্থায় ওই ট্রলটা এই ক্লাবের বিল্ডিংয়ের ছাদটাই উপড়ে ফেলে, আর বেশ কয়েকজন মানুষকে সে একদম তুলে খেয়ে ফেলে। তখনই এখানে ক্রিস আর আমিরের হেলিকপ্টারটা চলে আসে, আর তারা ট্রলের আশেপাশে উড়ে সেই ইউভি লাইট ফেলতে শুরু করে। এতে করে ট্রল আগুনের মতো জ্বলতে শুরু করে, কিন্তু একটা পয়েন্টে এসে সেই ট্রল আশেপাশের বৈদ্যুতিক পোলগুলো সেই হেলিকপ্টারের উপরে ছুঁড়ে মারতে থাকে। আর ট্রলের এই হামলার কবলে আমিরের হেলিকপ্টার চলে আসে, আর মৃত্যুর আগে আমির ক্রিসকে শুধু এটুকুই বলে যে তোমার সাথে কাজ করা আমার সৌভাগ্য ছিল। এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে হেলিকপ্টার ক্র্যাশে আমির মারা যায়। আর এই সব কিছু দেখে ট্রল খুবই জোরে গর্জন করতে করতে এখান থেকে চলে যায়। বেচারা আমিরের মৃত্যুতে ক্রিস খুব বেশি আপসেট হয়ে যায়, কারণ সে ঠিক করেছিল যে এবারের ফাইটে সে কাউকে হারাবে না, কারণ আগের মুভির ফাইটেও ক্রিসের সামনে নোরার বাবা মারা গিয়েছিল। আসলে ক্রিস খুবই অসহায় ফিল করতে থাকে যে সে তার ভাইয়ের মতো বন্ধু আমিরকে বাঁচাতেই পারল না। এখানে এই ট্রলটাকে দেখে নোরা বলে যে এই ইয়োটুন ট্রলটা একটু বেশি অ্যাগ্রেসিভ আচরণ করছে, কারণ সাধারণত ট্রলেরা এত অ্যাগ্রেসিভ হয় না। নোরার মতে তাদের এই ট্রলের এমন ব্যবহারের জন্য ট্রলের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু মানুষ তো ট্রলের সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু নোরা এমন একজনকে চেনে যে কিনা ট্রলের সঙ্গে কথা বলতে পারে। ব্যাস, আর কি, সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে। তাই নোরা নিজের সাথে ক্রিস, আন্দ্রে আর রাদানিকে নিয়ে একটা রেস্ট্রিক্টেড মিলিটারি এরিয়াতে চলে যায়, যেখানে একটা গুহার ভেতরে সেই বস্তুটা ছিল যে কিনা ট্রলের সঙ্গে কথা বলতে পারে। আর এটা কে হতে পারে? তো যাই হোক, এটা ছিল একটা ট্রল। আসলে নোরা এত সময় ধরে সবার গোপনে একটা ট্রলের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল, আর ওই ট্রলটা কে সেটাও আমরা সামনে জানতে পারবো। তো যাই হোক, এখন আমরা বুঝতে পারি যে এই জায়গাটা আর্মিরা অনেকবার তল্লাশি করেছে, কিন্তু তারা কখনো কোনো ট্রল খুঁজেই পায়নি, কারণ ট্রলেরা খুবই ইজিলি পাহাড়ের সাথে মিশে যেতে পারে। তাদের থেকে কোনো হিট সেন্সিং আসে না, এমনকি কোনো ধরনের পালসও আসে না, তাই দূর থেকে তাদেরকে খুঁজে পাওয়া অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। তো নোরা এখানে তাদেরকে জানায় যে এই জায়গাটা আসলে একটা ফাঁদের মতো ছিল, যেটাকে মানুষ তৈরি করেছিল ট্রল কিংকে মারার জন্য। আর এই গর্তের ভেতরে আমরা পাথরের তৈরি বড় বড় স্পাইক বা কাঁটাও দেখতে পাই। আসলে অতীতে মানুষ একটা ট্রলের বাচ্চাকে কিডন্যাপ করে এখানে এনে রেখেছিল, যাতে করে ট্রল কিং সেই বাচ্চাটাকে বাঁচাতে আসে আর এই গর্তে পড়ে এই কাঁটার মধ্যে বিঁধে সে মারা যায়। এখানে প্রত্যেকটা স্পাইক বা কাঁটায় ক্রিশ্চিয়ান সিম্বল খোদাই করা ছিল, যাতে করে ট্রলদের আঘাত আরও বেশি লাগে। কিন্তু ট্রল কিং এই ফাঁদে পড়েও কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়, আর ঠিক 3 বছর আগে এখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ 3 বছর আগের যেই মুভির ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ট্রল কিং ঘটিয়েছিল। কিন্তু ট্রল কিং তো পাথর হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রল কিংয়ের যে বাচ্চাটাকে এখানে আটকে রাখা হয়েছিল তার কি হলো? তো ওই বাচ্চাটা আসলে বড় হয়ে গেছে, আর ওই বাচ্চাটা এখন এখানেই থাকে। আর এখন নোরা ওই ট্রলের বাচ্চাটাকে ডাকার জন্য সেখানে তার হাতে থাকা সেই ট্রল স্টোন বা ট্রলের শরীর থেকে পাওয়া সেই পাথরটা ব্যবহার করে। নোরা এখন এই ছোট্ট পাথর দিয়ে আওয়াজ করে, যে আওয়াজটা শুনে একটা ট্রল পাহাড় থেকে নোরার ডাকে সেখানে চলে আসে। এটা খুবই দয়ালু আর ভদ্র একটা ট্রল ছিল। নোরা তার সামনে গিয়ে আবারও গুনগুন করে একটা সুর গাইতে থাকে, আর তার সাথে ভারী গলায় ট্রলটাও গানের সুরে গলা মেলাতে থাকে। নোরা এই ট্রলটার সাথে এই গানের মাধ্যমে কমিউনিকেট করতে পারছিল, মানে পুরোপুরিভাবে কমিউনিকেট করতে না পারলেও হালকা পাতলা তারা একে অপরের ভাব বুঝতে পারছিল। এটা দেখে বাকি 3 জন তো অবাক হয়ে যায়। আন্দ্রে নিজে ওই ট্রলটাকে ছোঁয় আর তার ফিলিংস বোঝার চেষ্টা করে। এতে করে ক্রিসও কিছুটা শান্ত হয়ে যায়। এখন নোরা তাদেরকে জানায় যে এই ট্রলটা আসলে ট্রল কিংয়ের বাচ্চা, আর নোরা তাকে বিউটিফুল বলে ডাকে। নোরা এখানে বিউটিফুলের কাছে সাহায্য চায় আর বলে যে ইয়োটুন ট্রল মানুষের উপরে হামলা করে চলেছে, আর সে কোনো একটা বিশেষ জায়গার দিকে এগিয়ে যাচ্ছে।
তাই ইয়োটনের সাথে একমাত্র বিউটিফুলই কথা বলে তাকে থামাতে পারবে। বিউটিফুল নোরার কথা খুব ভালোভাবে বুঝতে পারে আর তারপর সে পাহাড় ভেঙে এখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ইয়োটুনকে দেখতে পাই যে কিনা একজন বুড়ো দম্পতির ঘর ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর অবাক করার ব্যাপার হলো এই বৃদ্ধ দম্পতির ঘর প্রথম সিনেমাতেও একজন ট্রল ভেঙে ফেলেছিল। তো এখন সেই ইয়োটনের রাস্তায় নোরা আর তার টিম চলে আসে। নোরা সেই ইয়োটুনকে ফ্লেয়ার গান দিয়ে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে। এখানে ইয়োটুন নোরার উপরে হামলা করার আগেই বরফের ভেতর থেকে বিউটিফুল বেরিয়ে আসে আর সে ইয়োটুনের সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টাও করে। তো এখানে তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছিল যে তারা একে অপরের সাথে একমত হচ্ছিল না, বরং তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তারা এখন একে অপরের সাথে লড়াই করতে চলেছে। কিন্তু ইয়োটুন তখনই খুব জোরে তার পা বরফে আছড়ে ফেলে, যার ফলে বরফের আস্তরণে ফাটল ধরে যায়। নোরা এই ফাটল থেকে বাঁচতে বাঁচতে কোনো রকমে হেলিকপ্টারের দিকে দৌড়াতে থাকে। ওদিকে বিউটিফুল এই ফাটলের মধ্যে পড়ে বরফের স্তরের নিচে গভীর পানিতে পড়ে যায়। ইয়োটুন এখন নোরার উপরে হামলা করতে এগিয়ে আসে, কিন্তু সৌভাগ্যবশত নোরা একদম ঠিক সময়ে হেলিকপ্টারে উঠে ওখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে নোরার মনে হয় যে তার জন্যই বিউটিফুল এখন বরফ গলা পানিতে পড়ে হয়তো মারা যেতে পারে। এই ব্যাপারটা ভেবে নোরার খুবই খারাপ লাগতে থাকে যে তার জন্য একটা ট্রলকে মরতে হলো। তো যাই হোক, এখান থেকে বাঁচতে বাঁচতে তারা ফাইনালি এয়ারবেসে পৌঁছে যায়। সেখানে সবাই মিলে অনুমান করার চেষ্টা করে যে আসলে ইয়োটুন যাচ্ছেটা কোথায়। এরপর তারা একটা বিশাল ম্যাপে ইয়োটুনের পার করা রাস্তা ট্রেস করলে তারা বুঝতে পারে যে এটা একই রাস্তা ছিল যেটা ধরে খ্রিস্টানেরা পিলগ্রিম জার্নি করত। এটা ছিল এক ধর্মীয় যাত্রা যেখানে নরওয়ের খ্রিস্টানেরা ট্রনহাইম সিটিতে অবস্থিত কিং সেন্ট ওলাফের সমাধিতে প্রার্থনা করতে যেত আর সেখানে তারা নিজেদের পবিত্র ঐতিহ্যগুলো পালন করত। আসলে ইয়োটুন ট্রল এখন আর কোথাও নয়, বরং সেই ট্রনহাইম সিটিতেই যাচ্ছে। এটা শুনে নোরার মনে পড়ে যায় যে তার বাবা সব সময় এই ব্যাপারে কথা বলতো, অর্থাৎ কিভাবে নরওয়েতে খ্রিস্ট ধর্মের প্রচার হলো, ওলাফ সকল ট্রলদেরকে মেরে শেষ করলো আর বাকিদেরকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিল। আর সেই সময় নিডারোস ছিল রাজধানী শহর, সেখান থেকেই ওলাফ রাজত্ব করত। অর্থাৎ এই ট্রল এখন ট্রনহাইমের সেন্ট ওলাফের সমাধিস্থল নিডারোস চার্চে যাচ্ছে, কারণ ট্রলটা কিং ওলাফের সমাধি ধ্বংস করে প্রতিশোধ নিতে চায়। তো এইসব ডিসকাশনের সময় নোরা এটাও জানায় যে আসলে সে কিভাবে ট্রলের সঙ্গে কথা বলতে পারলো। আসলে এইসবের মূল চাবিকাঠি হলো ট্রলের সঙ্গে কথা না বলা, বরং তাদের কথা শোনা বা তাদেরকে বোঝার চেষ্টা করা, মন দিয়ে ট্রলগুলোকে অনুভব করা। আর এভাবে নোরা কিছুটা হলেও ট্রলদের সঙ্গে যোগাযোগ করতে পারত। যাই হোক, এইসব কিছু জানার পরে নোরা, আন্দ্রে, ক্রিস আর রাদানি হেলিকপ্টারে করে সেন্ট ওলাফ নিডারোস চার্চে গিয়ে পৌঁছায়। সেখানে তারা স্টার জেন টেইলর নামের একজন ইতিহাসবিদের সঙ্গে দেখা করে, যিনি কিনা এই চার্চের দেখাশোনা করত। ইনফ্যাক্ট মুভির শুরুতে নোরা একটা বই পড়ছিল যার নাম অন দ্য ট্রেল অফ সেন্ট ওলাফ টুম্ব, যে বইটা স্টারই লিখেছিল। নোরার এখানে আসার উদ্দেশ্য শুধুমাত্র ইয়োটুন ট্রল তাকে থামানোই ছিল না, বরং কিং ওলাফের সমাধি খুঁজে বের করাও ছিল, যাতে করে তারা ওই সমাধি থেকে ট্রলদের হিস্ট্রি বা ইতিহাসের ব্যাপারে কিছু জানতে পারে। আসলে সবাই জানতো যে কিং ওলাফের সমাধি এই চার্চের ভেতরে আছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে তা কেউ জানতো না। স্টার এখন সবাইকে চার্চের ওই চেম্বারে নিয়ে যায় যেখানে রাজার সমাধিটা থাকার সম্ভাবনা ছিল, কিন্তু ওখানে অনেকগুলো গুহার রাস্তা ছিল। একটা গুহার উপরে ক্রিশ্চিয়ান সাইন ছিল আর নোরা সবার আগে ওই গুহাতেই চলে যায়। এই গুহার দেয়ালে কিং ওলাফের অনেকগুলো চিত্রকর্ম আঁকা ছিল, কিন্তু স্টার জানায় যে তারা অলরেডি এই গুহার রুম অনেকবার সার্চ করেছে, কিন্তু এখানে কোনো টুম্ব তথা সমাধি পাওয়া যায়নি। তো এখানে কিং ওলাফের একটা বড় ড্রয়িং টাচ করতে গিয়ে আন্দ্রে দেয়ালের একটা টুকরো ফেলে দেয়। তার মনে হয় যে সে এই টুকরোটা ভেঙে ফেলেছে, কিন্তু তখনই স্টার কিছু একটা বিষয় রিয়েলাইজ করে। সে সাথে সাথে ওলাফের পেন্টিং থেকে এরকম আরও 3টে টুকরো বের করে নেয়,
যার ফলে এই পেন্টিংয়ে 3টে গর্ত তৈরি হয়ে যায়। আসলে ব্যাটেল অফ স্টিকলেস্টারের সময় ওলাফ যখন মারা যায় তখন তাকে প্রথমে থাই বা উরুতে বর্ষার আঘাত করা হয়, তারপর পেটে একটা খোঁচা দেয়া হয় আর শেষমেশ গলায় বর্ষা ঢুকিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। ওই 3টে গর্ত ওলাফের ওই ক্ষত স্থানেই ছিল। নোরা সাথে সাথে ওই গর্তগুলোর ভেতরে পাশে রাখা মশাল বা টর্চের কাঠ ঢুকিয়ে দেয়, যেটা কোনো চাবির মতো সেখানে ফিট হয়ে যায়। এরপর এরা সবাই মিলে ওই কাঠগুলোকে ঘোরাতে থাকে, যার ফলে এখানে একটা দরজার মতো স্ট্রাকচার তৈরি হয়ে সেটা খুলেও যায়। আর এই গর্তের ভেতরেই ছিল ওলাফের আসল কবর, যেটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, কিন্তু সৌভাগ্যবশত এরা খুঁজে পেয়েছে। এরপর এরা সবাই সাবধানে কবরের ভেতরটা দেখার জন্য সেই কবরের কাভারটা সরিয়ে ফেলে, আর এখানে তারা কিং ওলাফের 100 বছরের পুরনো লাশ দেখতে পায়। ওলাফের হাতে একটা তলোয়ার ছিল, যেটাতে একদমই মরিচা পড়েনি। আর তলোয়ারটার এমন অবস্থা দেখে ক্রিস বলে যে এই তলোয়ারটা রূপা দিয়ে তৈরি, এই জন্য এত দীর্ঘ সময়ে এখানে কোনো মরিচা পড়েনি। কিন্তু রূপা দিয়ে এমন শক্তপোক্ত তলোয়ার বানানোর কোনো যুক্তিই ছিল না, কারণ রূপা অস্ত্র বানানোর জন্য উপযুক্ত কোনো ধাতু ছিলই না। রূপা আসলে অনেক নরম একটা ধাতু। এই ব্যাপারটা নিয়ে ক্রিস বেশ কনফিউজ হয়ে গেলেও এরপর নোরা কবরের মধ্যে একটা ছেঁড়া কাগজ দেখতে পায়। আর হ্যাঁ বন্ধুরা, এটা ওই চিঠির বাকি অংশ ছিল যেটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, মনে আছে তো? ওলাফ দ্য হোলি ট্রলস ল। তো ফাইনালি এরা ওই 2 অংশ জোড়া লাগিয়ে পড়ার চেষ্টা করে যে ওলাফ দ্য হোলি ট্রলস লতে আসলে ওলাফ কি বলে গিয়েছিল। আর সেটা দেখে তো তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সেটা হলো ওলাফ আসলে ট্রলদেরকে এই দেশ থেকে বের করার ফরমান জারি করেইনি। আর ট্রলদেরকে মারা তো অনেক দূরের কথা, ইনফ্যাক্ট সে তো ট্রলদেরকে তার নিজের ভূমিতে একটা আলাদা জায়গা দিচ্ছিল, যেটা ছিল ইয়েটুনহাইম, কারণ ট্রলদের সাথে অনেক অন্যায় হয়েছিল। যদিও ক্রিশ্চিয়ানরা এমনটা চাইতো না, আর এই জন্যই ক্রিশ্চিয়ানদের সাথে কিং ওলাফের ব্যাটেল অফ স্টিকস্টাডে ভয়ঙ্কর লড়াই হয়। আর ওই যুদ্ধে ক্রিশ্চিয়ানরা কিং ওলাফকে নির্মমভাবে মেরে ফেলে। আর হ্যাঁ, এতক্ষণ আমরা যে ভেবেছিলাম যে ইয়েটুন ট্রলটা এখানে আসছে এই কবরটাকে ধ্বংস করে প্রতিশোধ নেবার জন্য, সেটা ছিল ভুল, কারণ সেই ট্রল এখন পুরো মানবজাতির উপরে প্রতিশোধ নিতে চাইছে। তো যাই হোক, গল্পের এই পর্যায়ে ট্রলের ধ্বংসযজ্ঞের কথা সকল নিউজ চ্যানেলে একেবারে লাইভ দেখানো হচ্ছিল। ট্রনহাইম শহরটা খালি করা হচ্ছিল, আর এখন নোরা, আন্দ্রে, ক্রিস, স্টার আর রাদানি সবাই মিলে ডিসাইড করে যে তারা এখানেই থেকে ট্রলের মোকাবেলা করবে। কিন্তু প্রশ্ন ছিল যে এরা এমন একটা বড় ট্রলকে কিভাবে হারাবে যার উপরে কোনো অস্ত্রের প্রভাবই পড়ে না। তখনই নোরার মাথায় একটা চিন্তা চলে আসে যে কিং ওলাফ কেন রূপোর তলোয়ার ব্যবহার করত। তার মনে হয় যে রূপো তো খুবই নরম ধাতু, এটা দিয়ে ট্রলদেরকে কেটে ফেলা কিভাবে সম্ভব। কিন্তু তখনই তার মনে হয় যে রূপোই এমন একটা বস্তু যেটাতে পানি লাগালে ক্ষয় হয় না। এর মানে হতে পারে রূপোর তলোয়ারটাকে কোনো পানিতে ভিজিয়ে ট্রলের উপরে হামলা করা হতো। কিন্তু কোন পানি দিয়ে সেই রূপোর তলোয়ারটা ভেজানো হতো? সেটা ছিল হলি ওয়াটার বা পবিত্র পানি। নোরার সাথে সাথে তার কাছে থাকা ছুরিটা সেই পবিত্র পানিতে ভেজায়, আর সেটা দিয়ে তার কাছে থাকা ট্রলের দেহের ওই পাথরটা কেটে ফেলার চেষ্টা করে। আর সেই ছুরিটা সেই পাথরে ঠেকানোর সাথে সাথে পাথরটা যেন মাখনের মতো কেটে যায়। অর্থাৎ যদি ট্রলের উপরে সেই পবিত্র পানি দিয়ে হামলা করা হয় তাহলে ট্রল তাকে খুব সহজেই মেরে ফেলা যাবে। কিন্তু এত পরিমাণে পবিত্র পানি আসবে কোথা থেকে? তো এখানে স্টার তাদেরকে মনে করিয়ে দেয় যে কিং ওলাফের সমাধিস্থলের পাশে একটা পবিত্র পানির খাল রয়েছে, কিন্তু সেখান থেকে পানি নিয়ে যেতে হলে অনেক মানুষের দরকার ছিল। এমতো অবস্থায় রাদানি আর ক্রিস দ্রুত শহরের ভেতরে গিয়ে শহর খালি করতে থাকা সকল মানুষদেরকে বলে যে আপনারাই পারেন আমাদেরকে সাহায্য করতে, আপনাদের সাহায্য ছাড়া আমরা এই ট্রলকে হারাতে পারবো না। আর এই কথা শুনে অনেক মানুষ ভলেন্টিয়ার হিসেবে তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর এখন সবাই কিং ওলাফের সেই পবিত্র পানির খাল থেকে পানি ভরে ভরে একটা জায়গাতে রাখে, আর সবগুলো পানি বোমার ভেতরে ফিট করে দেয়, আর এই বোমাগুলো দিয়ে তারা ট্রলের উপরে হামলা করার প্ল্যান বানায়। ওদিকে আন্দ্রে আর স্টার সেই চার্চের ভেতরেই ডিউটিতে ছিল, যাতে করে ট্রল আসতে দেখলেই ওরা এই চার্চের ঘন্টা বাজানো শুরু করে দেবে, আর এই ঘন্টা ট্রলকে দুর্বল করে দেবে অনেকটাই। স্টার এখানে আন্দ্রেকে বলে যে সে নাকি তার বই জিনটা পড়েছে, ওই বইটা খুবই ভালো ছিল, আর ওই বইয়ের একটা সিকুয়েলও লেখা উচিত।
আন্দ্রে বলে যে বইয়ের সেকেন্ড পার্ট সাধারণত মানুষের পছন্দ হয় না, কিন্তু স্টার বলে ভালো সিকুয়েল যদি তুমি লিখতে পারো তাহলে সেটা অবশ্যই মানুষ পড়তে পছন্দ করবে। যাই হোক, এখন ফাইনালি রাত হলে ট্রলটা এই শহরে চলে আসে আর আর্মির লোকজন সেই ট্রলের উপরে পবিত্র পানি আর মিসাইলের কম্বো ছুঁড়ে মারতে থাকে। এই পানির আঘাতে ইয়োটুন ট্রল অনেক আহত হয়ে যায়, যদিও এই ছোটোখাটো ইনজুরিতে তার বিশেষ কোনো ক্ষতি হয় না। সে ধীরে ধীরে সামনের দিকে এগোতেই থাকে। ওই একই সময় আন্দ্রে আর স্টার আবার খুবই জোরে ঘন্টা বা বেল বাজাতে থাকে, যার ফলে ইয়োটুন ট্রলের খুবই সমস্যা হতে থাকে। কিন্তু সে সাথে সাথে একটা গাছ উপড়ে ফেলে আর সেই গাছটা সোজা চার্চের ওই এরিয়াতে ছুঁড়ে মারে যেখানে বেল লাগানো ছিল। এর ফলে ওই ঘণ্টাসহ চার্চের একটা বিশাল অংশ ভেঙে পড়ে যায়। আর এই ঘটনার সাথে সাথে ইয়োটুন ট্রল আরও শক্তিশালী হয়ে যায়। সে সামনে এগোতে থাকে আর আর্মির ট্র্যাপে ফেসে যায়, কারণ ওখানে প্রচুর পরিমাণে পবিত্র পানির ওয়াটার বোম ফিট করা ছিল। এই বোমগুলো ট্রিগার করা হয়, যার ফলে ইয়োটুন সেই পবিত্র পানিতে ভিজে যায়। এতে করে ইয়োটুন ট্রল আগুনের মতো জ্বলতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবারও রিকভারি করে নেয় আর এখন সে দ্রুত ছুটে আসতে থাকে নোরাকে মেরে ফেলার জন্য। কিন্তু তখনই এন্ট্রি হয় বিউটিফুল ট্রলের। হ্যাঁ বন্ধুরা, বিউটিফুল আসলে বরফ গলা পানিতে পড়ে মারা যায়নি, সে ইয়োটুনের পিছু পিছু এই পর্যন্ত চলে এসেছিল। আর এখন এই দুইজন ট্রলের মধ্যে একটা ভয়ানক ফাইট হয়। আর এই মারামারির সময় ইয়োটুন ট্রল খুব জলদি বিউটিফুল ট্রলকে ওভারপাওয়ার করে ফেলে, যার ফলে বেচারা বিউটিফুল ট্রল অসহায় হয়ে নদীতে পড়ে যায়। নোরা ইয়োটুনের উপরে একাধারে ওয়াটার লঞ্চার দিয়ে ফায়ার করতে থাকে। সে আসলে ওই বাচ্চা ট্রলটাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল। ওদিকে আন্দ্রে সেই পবিত্র পানির শেষ ডিব্বাটা সাথে করে নিয়ে ক্রিসের সঙ্গে হেলিকপ্টারে উঠে পড়ে। আসলে আন্দ্রের প্ল্যান ছিল যে যদিও ওই ট্রলের উপরে বাইরে থেকে পবিত্র পানি ফেললে খুব একটা ক্ষতি হচ্ছিল না, কিন্তু যদি এই পানিটা তার শরীরের ভেতরে চলে যায় আর তার হার্টের মাধ্যমে পুরো শরীরে পাম্প হয়ে যায় তাহলে ইয়োটুন ট্রল খুবই দ্রুত শেষ হয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হলো হেলিকপ্টারের ভেতর থেকে সেই পবিত্র ওয়াটার বোমের ডেটোনেটরটা নিচে পড়ে ভেঙে যায়। এটা দেখে আন্দ্রে বলে যে সে নিজেই পানির সঙ্গে ইয়োটুনের মুখে ঝাঁপ দেবে আর ম্যানুয়ালি ওই হোলি ওয়াটারের বোমটাকে ডেটোনেট করবে। এতে যদিও সে মারা যাবে, কিন্তু নিজের সাথে সে ট্রলটাকেও মেরে ফেলতে পারবে। ক্রিস তাকে বারবার নিষেধ করতে থাকে, কিন্তু আন্দ্রে তার কোনো কথাই শোনে না, কারণ সে বুঝতে পেরেছিল যে তার একজনের জীবন বলিদান দিলে নরওয়ের শত শত হাজার হাজার মানুষ বেঁচে যাবে। আর হ্যাঁ, ফাইনাল মোমেন্ট চলে আসে যেখানে হেলিকপ্টার ঠিক ইয়োটুন ট্রলের উপরেই ছিল। আর আন্দ্রে বেচারা মৃত্যুর আগে শেষবার সিগির সঙ্গে ভিডিও কলে কথা বলে। সে সিগিকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর হ্যাঁ, আমার অনাগত সন্তানদেরকে আমার সাহসিকতার কথা অবশ্যই বলো, ওদেরকে জানিও যে ওদের বাবা একজন সুপার হিরো ছিল। এই কথা বলে আন্দ্রে সেই পবিত্র পানি আর বোম নিয়ে সোজা ইয়োটুনের মুখে লাফ দিয়ে দেয় আর ফাইনালি সেই বোম অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে ইয়োটুন ট্রলের ভেতরে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়ে যায় আর ইয়োটুন ট্রল একেবারে ভেতর থেকে আগুনে পুড়ে ভেঙে যেতে থাকে। এতক্ষণে বিউটিফুল ট্রলও উঠে দাঁড়ায় আর সে এক ঘুষিতে ইয়োটুন ট্রলের হার্ট বের করে ফেলে, যার ফলে ইয়োটুন চোখের পলকেই সেখানে ভেঙে শেষ হয়ে যায়। তো এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদের কিছু সময় পরের সিন দেখানো হয় যেখানে ট্রনহাইম আবারও রিবিল্ড করা হচ্ছিল, এমনকি ভাঙা সেই চার্চটাকেও আবারও ঠিক করা হচ্ছিল। তারপর আমরা সিগিকে দেখতে পাই যে কিনা একটা মেয়েকে জন্ম দিয়েছে। সে ওই মেয়েটার নাম রেখেছে উড়া, কারণ আন্দ্রে এমনটাই চেয়েছিল। সিগি যদিও আন্দ্রেকে হারিয়ে ফেলেছে, কিন্তু সিগির এখন একটা নতুন পরিবার হয়েছে যেখানে ক্রিস, নোরা আর রাদানিও আছে। আমরা দেখতে পাই যে নোরা ফাইনালি আন্দ্রের সেই বইটা পড়ছে যেটা পড়ার সময় তার কাছে একদমই ছিল না। আর এখন এদের সাথে বরফে ঢাকা সেই পাহাড়ে বিউটিফুল ট্রলও বসবাস করে। এই ঘটনার সাথে সাথে মূলত গল্পটা এখানে শেষ হয়ে যায়। তবে এই গল্পে একটা পোস্ট ক্রেডিট সিনও রয়েছে যেখানে আমরা প্রফেসর মোলারকে দেখতে পাই। যদি আপনাদের মনে থাকে তবে বলে রাখি যে গল্পের শুরুতে ভিমক থেকে মোলার ট্রলের একটা স্যাম্পল
নিয়ে পালিয়ে গিয়েছিল আর বর্তমানে সে ওই স্যাম্পলের উপরে এক্সপেরিমেন্ট করছে। মোলার একটা সিকিউর লাইনে কোনো এক জেনারেলের সঙ্গে কথা বলতে থাকে। সে বলে যে ফাইনালি আমার কাছে একটা ভালো খবর রয়েছে। মোলার বলে যে টুকরোটাকে আমি বাঁচিয়েছিলাম সেটা ফাইনালি ডেভেলপ করে গেছে, যদিও এখনও এটা ছোট, কিন্তু সময়ের সাথে সাথে এটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পারি যে ফাইনালি মোলার ওই ট্রলের স্যাম্পল থেকে একটা ছোট্ট ট্রল বানিয়ে ফেলেছে, যেটা কিনা একটা কাচের কেসে বন্দি আছে, আর সেটাকে দেখে অনেক বেশি হিংস্র মনে হচ্ছিল। গল্পের শেষের এই সিনটা দেখে আমরা বুঝতে পারি যে এই সিনেমার তৃতীয় পার্ট অবশ্যই আসবে, যেখানে হয়তো মানুষেরাই ট্রলকে তৈরি করবে কোনো অস্ত্র হিসেবে শত্রু দেশের উপরে হামলা করার জন্য। আর তাছাড়াও এই গল্পের একটা পর্যায়ে আমরা দেখতে পেরেছিলাম যে নরওয়েকে হেল্প করার জন্য ন্যাটো এগিয়ে এসেছিল, কিন্তু নরওয়ের প্রধানমন্ত্রী ন্যাটোর হেল্প নেয়নি। সম্ভবত ভবিষ্যতে আরও বড় কোনো ট্রলের হামলা হবে, যেটা নরওয়ের এই খারাপ বিজ্ঞানীরাই করবে, বা তারা দেশের সঙ্গে বিদ্রোহ করে বিশ্বাসঘাতকতা করে অন্য কোনো দেশকে এই ট্রলের স্যাম্পল দিয়েও দিতে পারে। আর ফাইনালি হয়তো নরওয়েকে ন্যাটোর সাহায্য নিতে হতে পারে। আর তাছাড়াও এখন তো নরওয়ের কাছে একটা পোষা ট্রল রয়ে গেছে, তাকে এই সিনেমাতে খুব একটা হিরোইজম করতে দেখা যায়নি, সেটা হয়তো পরবর্তী সিনেমাতে আমরা দেখতে পারবো। বাকি আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি প্রথম পর্বটা আবার এক্সপ্লেন করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।